দাদা, বাংলাদেশে যদি এই বিষয়টা দিনের পর দিন চলতে থাকে, তাহলে সেই দেশটা তো একেবারে একটা জঙ্গি দেশে পর্যবসিত হবে। ইন্দিরা, ভারতীয় সেনাপ্রধান যেটি বললেন যে বাংলাদেশে বিভিন্ন সীমান্তগুলোতে আইএসআই এর যে তৎপরতা, এটি নিয়ে ভারত উদ্বেগের কথা কিন্তু আমেরিকাতে জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের নিরাপত্তা প্রধান, যিনি উপদেষ্টা, এবং ভারত, আমি যতদূর জানি কূটনৈতিক তথ্য আমার কাছে যেটা আছে, যে ভারতে ফেরার পরে নরেন্দ্র মোদীজি ভারতে ফেরার পর তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক করেছেন। ইভেন ভারতের যিনি নিরাপত্তা দেখেন, আহ, আহ, যিনি নিরাপত্তা আহ, উপদেষ্টা অজিত উপ- দোভালের কথা বলছেন। অজিত ডোভাল, রাইট, তিনি এই যে নর্থ ইস্ট সহ ওয়েস্ট বেঙ্গল বর্ডারে যেসব ইন্টেলিজেন্ট এবং যারা সামরিক কর্মকর্তা রয়েছেন, শীর্ষ কর্মকর্তা, তাদের সঙ্গে কিন্তু বৈঠক করেছেন। তো বাংলাদেশের যে পরিস্থিতি, তুমি উদ্বেগের কথা বললে যে অভ্যন্তরে এরকম হলে জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে, এটি বাংলাদেশের মুক্তিমনা স্বাধীনতার সপক্ষের শক্তির মানুষের জন্য যেমনটি বিপজ্জনক, যেমনটি আশঙ্কের উদ্বেগের, পাশাপাশি ভারতের জন্য। কারণ আমি একদম। একটু আগে যেটা বললাম যে ভারতকে তারা টার্গেট করেছে যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা এই সন্ত্রাসবাদটা করবে ভারতের বুকে। এবং সেটি কিন্তু শেখ হাসিনার আমলে হতে দেওয়া হয়নি। এবং শেখ হাসিনা ক্ষমতায় আসার পর 2009 সালে ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে সেই জঙ্গিদের দমন করা হয়েছিল, পাকিস্তানি আইএসআই এজেন্ট এবং ভারতের বিচ্ছিন্নতাবাদীদের। তো আমি মনে করি যে ভারতের জন্য এবং বাংলাদেশের জন্য যে সংখ্যা বা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে, ভারত এবং বাংলাদেশের যারা মুক্তিকামী মানুষ, যারা চেতনাগতভাবে একাত্তরের চেতনা লালন করেন এবং ভারত বাংলাদেশ বন্ধুত্বে বিশ্বাস করেন, তারা চান না কখনোই, বা তারা হতে দেবেন না যে বাংলাদেশের মাটি ব্যবহার করে এই জঙ্গিরা ভারতের কোনো ক্ষতি করুক। কারণ ক্ষতি তো আমাদের বাংলাদেশের একটা বড় ক্ষতি হয়েই গেছে। তো আমরা যেটা চিন্তা করি বা আমাদের যেটা ভাবনা, আমি একজন মুক্তমনা বা আমি একজন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে মনে করি যে বাংলাদেশের মানুষ এই জঙ্গিপনার বিরুদ্ধে প্রতিরোধ করা শুরু করেছে এবং ধীরে ধীরে সেই প্রতিরোধটি আরো বাড়ছে, আরো ডে বাই ডে বাড়ছে। এবং ভারত যদি একাত্তরের মতো বাংলাদেশের এই মুক্তিকামী মানুষের এই মুক্তিযুদ্ধের চেতনার আহ, লালিত স্বপ্ন যারা লালন করে তাদের পাশে দাঁড়িয়ে যায়, তাহলে এই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের মাটিতে টিকতে পারবে না, ঠিক কথা। বাংলাদেশের মাটিতে টিকতে পারবে না। এখন দেখো বাংলাদেশে আইএসআই এর প্ল্যানটা দেখো, যে বাংলাদেশে এখন তারা জঙ্গিদের জঙ্গি স্টাইলে তরুণদের যারা এন্টি ইন্ডিয়ান মুভমেন্ট, তাদেরকে ট্রেনিং দিচ্ছে, সামরিক ট্রেনিং। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সঙ্গে তারা তাদেরকে আঁতাত করে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে। দাদা, এখানে একটা তো প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে এই যে আইএসআই ট্রেনিং দিচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান যারা তরুণরা, তারা তো সংখ্যায় খুব বেশি, কি খুব বেশি তো নয়, তাহলে বাদ বাকি তরুণরা কোথা থেকে আসছে? না, আমি সে কথাটি তো তোমাকে বললাম যে বাংলাদেশের শান্তিকামী মানুষের এই মুহূর্তে প্রতিরোধের জায়গা তৈরি হয়ে গেছে। দেখো, যে মব সন্ত্রাসের চলছিল বাংলাদেশে, যে মব করে কারো বাড়িতে হামলা করা, কারোর উপর হামলা করা, কোনো প্রতিষ্ঠানে হামলা করা, সেই জায়গাটি কিন্তু মানুষের প্রতিরোধের কারণে অনেকটাই কমে এসেছে, ভীষণভাবে কমে এসেছে। এবং দিনের পর দিন সেটি আরো প্রতিরোধের জায়গাটা বাড়ছে। এবং দেখো, বাংলাদেশে এখন দুটি পক্ষ, একটি হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, যেটির নেতৃত্ব দিচ্ছেন এখন বাংলাদেশ আওয়ামী লীগ, এটি বাস্তবতা, এবং অন্যরা সবাই মিলে অন্য একটি পক্ষ। সুতরাং এখানে জাতি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তো যে কারণে যে ভাগটি মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, এই ভাগটির আহ মানে শক্তি এবং জনসমর্থন দিন দিন বাড়ছে। সুতরাং দাদা, এক্ষেত্রে এইখানে বিএনপির কি ভূমিকা আমি একটু আপনার কাছে জানতে চাইবো। জামাত নিশ্চয়ই ইউনূসের দেখানো পথেই এগোবে, কিন্তু বিএনপির কি ভূমিকা? বিএনপি কি চাইছে আইএসআই এর এতটা মাথা ঘামানো বাংলাদেশে, বা এত ঘাঁটি গড়ে তোলা? তাদের কি বক্তব্য? দেখো, এটি বিএনপির আমার বন্ধুরা যারা হয়তো এই টক শো শুনছেন, দেখছেন, তাদের কাছে অনেক পীড়াদায়ক হবে আমার কথাটা, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বাংলাদেশে আদর্শিকভাবে দুটি রাজনৈতিক দল, মানে দুটি পক্ষ। একটি হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষ, সেটির নেতৃত্ব দেয় বাংলাদেশ আওয়ামী লীগ। আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ, সেটি হচ্ছে জামাতি ইসলাম এবং অন্যান্য কিছু ইসলামিক রাজনৈতিক দল। বিএনপি একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল।
তাদেরকে আমি চেতনাগতভাবে আদর্শিকভাবে রাজনৈতিক দল বলি না, এটা একটা প্রতিষ্ঠান। কারণ এখানে যা হয় তাদের দলের চেয়ারম্যান নির্ধারণ করেন এবং কর্মকাণ্ডগুলো তার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এখন দীর্ঘ 17 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে এই রাজনৈতিক দলটি, তাদের ব্যাপক ক্ষুধা। এই 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যত লুটপাট, অগ্নিসংযোগ, মামলা হামলা হয়েছে, তার ম্যাক্সিমাম বিএনপির লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ম্যাক্সিমাম অভিযোগ। তো তারা ক্ষমতার জন্য তারা কি করবে এটা এই মুহূর্তে তারা ভেবে উঠতে পারছে না। তাদের কাছে এখন ক্ষমতাটা মুখ্য, অন্য কিছু না। তারা কখনো দেখা যাচ্ছে ভারতের পক্ষে বলছে, কখনো ভারতের বিরুদ্ধে লং মার্চ করছে, কখনো আওয়ামী লীগের পক্ষে বলছে, কখনো আওয়ামী লীগের বিপক্ষে বলছে, কখনো জামাতকে রাজাকার বলছে, কখনো আবার জামাতকে আহ্বান জানাচ্ছে। মানে তাদের এখন কোনো রকম স্থিরতা নেই। তাদের একটাই টার্গেট, সেটি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল, রাষ্ট্র ঠিক। ক্ষমতা গ্রহণ। তারা কখনো যার ফলে নির্বাচনের কথা তারাও বলছে, ভোটের আহ্বান কখনো করছেন। কখনো সংস্কারের কথা বলছে, কখনো নির্বাচনের কথা বলছে। মানে তাদের রাষ্ট্র ক্ষমতাটাই মুখ্য, চেতনাগত, আদর্শগত। এই যে দেশটা আইএসআই হয়ে গেল, তোমার প্রশ্নের উত্তরটা দিতে দাও আমাকে, যে বাংলাদেশটা যে আইএসআই হয়ে গেল, এটা যে পাকিস্তান দখল করে নিল, এটার ভিতরে যে জঙ্গিবাদের চর্চা হচ্ছে, এটা তাদের আসলে ঠেকানোরও আহ কোনো মন নেই, মানসিকতা নেই, আবার এটাকে প্রতিরোধেরও মানসিকতা নেই। তাদের একটাই মানসিকতা, কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। সুতরাং বিএনপি কি করছে এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কি করছে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি কি করছে। ঠিক। খেলাটা এখন সেখানেই, পক্ষ কিন্তু দুটো। ইউনূসের এই যে এই খেলা, সেটা ঠেকাবে কে? আওয়ামী লীগ প্রধান যিনি শেখ হাসিনা, তিনি তো দেশ ছেড়েছেন অনেক আগেই, আমরা সবাই জানি। খালেদা জিয়াও দেশে নেই, তারেক তিনিও দেশের বাইরে। তিনি আসবেন বলে যখন বিএনপি আশায় বুক বেঁধেছিল, তারপরে দেখা গেল দীর্ঘ সময় কেটে গেছে, তিনি দেশে আসেননি। খালেদা জিয়াও নেই। তাহলে ইউনূসকে ঠেকাবে কে? অন্য কোনো শক্ত একটা প্রতিপক্ষ তো লাগবে। সেই প্রতিপক্ষ কি দেশের মানুষ? তারা কি সেই প্রতিরোধটা গড়ে তুলতে পারবেন? দেখো, আমি এই কথাটি তোমার সাথে আগেও বলেছি, বাংলাদেশে বহু বিপ্লবীর জন্ম হয়েছে এবং বাংলাদেশের ইতিহাস সৃষ্টি থেকে দেখো, আহ বাংলাদেশের মানে ধর্মের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধেই কিন্তু পাকিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগ যাত্রা শুরু করেছিল প্রতিবাদ করে। তখন কিন্তু পাকিস্তানের দখলটা হতো পশ্চিম পাকিস্তান থেকে, নিয়ন্ত্রণটা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে, রাষ্ট্র পরিচালনা করতো তারা। এবং আমরা ছিলাম ছাগলের 3 নম্বর বাচ্চা। হ্যাঁ, নামেই পূর্ববঙ্গ স্বাধীন হয়েছিল ভারতবর্ষ থেকে, কিন্তু পূর্ববঙ্গের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। তো তারা যেভাবে তাদের উপর চাপিয়ে দেওয়া হতো, পূর্ববঙ্গের উপরে পশ্চিমবঙ্গ চাপিয়ে দিত, সেভাবেই তাদেরকে চলতে হতো। এবং পূর্ববঙ্গ থেকে পাকিস্তানে টাকা যেত, অর্থ যেত, সম্পদ যেত, খাদ্যশস্য যেত, কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে কোনো কিছু কিন্তু পূর্ব পাকিস্তানে আসতো না। এটা একটা মজার ব্যাপার। এই বৈষম্যের বিরুদ্ধে, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই জঙ্গিপনার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ করেছিল, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য।